নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে দ্বিতীয় কাণ্ড হল অযোধ্যা কাণ্ড। আজকের উপস্থাপন অযোধ্যা কাণ্ডকে নিয়েই। সংক্ষিপ্তভাবে রামায়ণের 7টি কাণ্ডই ধারাবাহিকভাবে মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তাই সমস্ত রামায়ণ প্রেমীদের প্রতি অনুরোধ, 7টি কাণ্ডই শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে রামায়ণটি সংক্ষিপ্তভাবে শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অযোধ্যা কাণ্ড। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন। রাজ্য চালনার ঝামেলা আর পোহাতে চান না। রাজ দরবারে ঘোষণা করলেন, রামের হাতে রাজ্যভার দিয়ে তিনি বিশ্রাম নেবেন। খবর শুনে পাত্র, মিত্র, সৈন্য, সামন্ত এবং প্রজারা সকলেই খুব খুশি। রাজপুরোহিত পাঁজি পুঁথি দেখে রামের সিংহাসনে বসার দিনও স্থির করলেন। অভিষেক উৎসব উপলক্ষে অযোধ্যা নগরী আলো এবং মালা দিয়ে সাজানো হল। সকলের মনেই আনন্দ। আনন্দ নেই শুধু একজনের, সে হল কৈকেয়ীর দাসী কুঁজি মন্থরা। মন্থরার পিঠে কুঁজ, দেখতে কদাকার আর খুবই হিংসুটে স্বভাবের। কৈকেয়ীর কাছে ছুটে গিয়ে সে বলল, রাম রাজা হচ্ছে, কৌশল্যা হবে রানীমা। এখন থেকে তোমাকে আর ভরতকে ঝিচাকরের মতোই থাকতে হবে। এখনই ব্যবস্থা করো, না হলে দুর্দশার আর শেষ থাকবে না। কৈকেয়ী দশরথের আদরের মেজ রানী। দুর্দশার কথা শুনে খুবই ভয় পেয়ে গেলেন। মন্থরা তখন কৈকেয়ীকে বলল, একটু বুদ্ধি খরচ করলেই তোমার বিপদটি কেটে যাবে। রাজার কাছে দুটো বর চেয়ে নাও। এক বরে ভরতকে সিংহাসনে বসাও, আর দ্বিতীয় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। মন্থরার কুপরামর্শে রানীর বেশভূষা ছেড়ে ময়লা ছেঁড়া একটা কাপড় পরে কেঁদে কেটে চোখ লাল করে কৈকেয়ী মাটিতে শুয়ে থাকলেন। রাজা ঘরে এলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিলেন। মেজ রানীকে দশরথ খুব ভালোবাসেন। তার এই করুণ অবস্থা দেখে মনটি খুব খারাপ হয়ে গেল রাজা দশরথের। তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, কিসের অভাব তোমার? এখনই বলো, যা চাইবে তাই দেব। রাজার কথা শুনে কৈকেয়ী মাটি থেকে উঠে চোখ মুছে বললেন, আগে কথা দাও, যা চাইব তাই দেবে, তাহলেই শুধু বলবো। রাজা কথা দিলেন। কৈকেয়ী এবার মন শক্ত করে বর দুটো চেয়ে ফেললেন। রামকে 14 বছরের জন্য দণ্ডক বনে পাঠাতে হবে এবং ভরতকে দিতে হবে অযোধ্যার সিংহাসন। হায়, কি নিষ্ঠুর প্রার্থনা তোমার কৈকেয়ী! এই কথাটুকু বলেই রাজা দশরথ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কৈকেয়ীর এক কথা, মহারাজ, কথা যখন দিয়েছ, বর তো তোমাকে দিতেই হবে। কথা যদি না রাখো, আমি বিষ খেয়ে তোমার সামনেই প্রাণত্যাগ করব। নিরুপায় দশরথ কৈকেয়ীকে দুটো বরই দিলেন। পরদিন সকালে রাম সব শুনলেন। হাসি মুখে মেজ রানীমাকে বললেন, পিতৃসত্য পালনের জন্য বনে যাব, এ তো আনন্দের কথা। তবে পিতার করুণ অবস্থা দেখে রামের খুব কষ্ট হল। তিনি সেখানে বেশিক্ষণ দাঁড়ালেন না। রামের বনবাসের খবর শুনে লক্ষ্মণ প্রথমে খুব রেগে গিয়েছিলেন। রাম তাকে শান্ত করলেন। লক্ষ্মণ দাদার সঙ্গে বনবাসে যাওয়ার কথা ঘোষণা করলেন। সীতা জানালেন তিনিও স্বামীর সঙ্গে বনে যাবেন। রাম, লক্ষ্মণ, সীতা, বড় মা কৌশল্যা, ছোট মা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়ে বনবাসে যাত্রা করলেন। সারথি রথ সাজিয়ে নিয়ে এলো।
রাজবেশ খুলে জটা বাকল পরে রাম লক্ষ্মণ সীতা মনের আনন্দে রথে গিয়ে উঠলেন। অযোধ্যা ছেড়ে রথ বনের দিকে এগিয়ে চলল। প্রজাদের চোখের জল তারা রথের পিছনে ছুটতে ছুটতে বলল, আমরাও যুবরাজ রামচন্দ্রের সঙ্গে বনবাসী হব। রথ অযোধ্যার দক্ষিণ সীমানা পেরিয়ে শৃঙ্গবেরপুরে এসে উপস্থিত হল। এটা নিষাদ জাতির দেশ। রামের বন্ধু গুহ এই দেশের রাজা। রাম এসেছেন শুনেই গুহ বন্ধুর সঙ্গে দেখা করতে ছুটে এলো। গুহ নৌকা করে রাম লক্ষ্মণ সীতাকে গঙ্গার অপর তীরে পৌঁছে দিল। রাম লক্ষ্মণ সীতা পায়ে হেঁটে ঘন বনের পথে এগিয়ে চললেন। অযোধ্যায় ফিরে সারথী সুমন্ত্র দশরথকে সবকিছু জানালেন। বৃদ্ধ দশরথ রামের শোক আর সহ্য করতে পারলেন না। হা পুত্র, হা রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন। অযোধ্যায় যখন এত সব কাণ্ড ঘটছে, ভরত এবং শত্রুঘ্ন তখন মামা বাড়িতে। তারা এসব কিছুই জানতেন না। দূতের মুখে খবর পেয়ে অযোধ্যায় ফিরে এলেন। পথে লোক নেই, কারো মুখে হাসি নেই। রাজপুরীতে কেমন যেন শ্রীহীন অবস্থা। খুব দুশ্চিন্তা নিয়ে দুই ভাই কৈকেয়ীর ঘরে গিয়ে হাজির হলেন। কৈকেয়ীর মুখে হাসি, আদর করে ছেলেকে বসালেন। তারপর রামের বনবাস, দশরথের মৃত্যু সংবাদ দিলেন। ছেলেকে রাজা করার জন্য তিনি কি কি করেছেন তাও খুলে বললেন। ভরত হাহাকার করে উঠলেন। তিনি মায়ের নির্লজ্জের মতো কথাবার্তা সইতে পারলেন না, ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন। শত্রুঘ্ন ইতিমধ্যে জেনে গেছেন রামের বনবাস, পিতার মৃত্যু, সবকিছুর মূলেই কুঁজি মন্থরা। তিনি ভীষণ রেগে গেলেন। চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলেন কুঁজিকে। তারপর শুরু হলো সে কি মার। ভরত ছুটে এসে শত্রুঘ্নকে থামালেন, তাই কুঁজি সে যাত্রা প্রাণে বেঁচে গেল। পিতার শ্রাদ্ধ শান্তি মিটে গেল। ভরত পাত্র মিত্রদের জানিয়ে দিলেন তিনি সিংহাসনে বসবেন না। দাদাকে বনবাস থেকে ফিরিয়ে এনে তার হাতেই সিংহাসন তুলে দেবেন। পিতৃসত্য পালনের জন্য তিনি নিজে যাবেন বনবাসে। সকলেই ধর্মপ্রাণ ভরতের সুখ্যাতি করল। দাদার খোঁজে ভরত সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লেন। চিত্রকূট পাহাড়ে তাদের দেখা হলো। ভরত দাদার পা জড়িয়ে ধরে অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু রাম অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। ভরত দাদাকে না নিয়ে রাজ্যে ফিরবেন না। ভরতের ভাতৃভক্তি দেখে রাম মুগ্ধ হয়ে গেলেন। ভাইকে অনেক বোঝালেন। শেষ পর্যন্ত ঠিক হলো রামের পাদুকা সিংহাসনে বসিয়ে ভরত রাজ্য পালন করবেন। চোখের জলে বুক ভাসিয়ে ভরত রামের পাদুকা মাথায় করে ফিরে এলেন। ভরত অযোধ্যায় আর ফিরলেন না। নন্দীগ্রামে নতুন রাজধানী গড়ে তুললেন। সেখানে রামের পাদুকা সিংহাসনে রেখে বনবাসী সন্ন্যাসীর মতো রাজ্য পালন করতে লাগলেন। নমস্কার। সংক্ষিপ্তভাবে রামায়ণের অযোধ্যা কাণ্ডের উপস্থাপন। যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী কাণ্ডগুলি যদি ভিডিওর মাধ্যমে শ্রবণ করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানালে উপকৃত হব এবং পরবর্তী কাণ্ডগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য উৎসাহ পাব। কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। পরবর্তী পর্ব অরণ্যকাণ্ড। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।